প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি এবং বরাবরের মতোই আশা করছি যে তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং তুমি অনেক আগ্রহ নিয়ে আমার এই ক্লাস দেখতে বসছো সেই প্রত্যাশা করছি। তো গত ক্লাসগুলোর ধারাবাহিকতায় আজকে আমরা যেটি পড়বো সেটা হচ্ছে গে-লুসাকের সূত্র। এটাও গ্যাসের একটা সূত্র, গে-লুসাকের সূত্র, এবং তার সাথে আমরা পড়বো গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্যসমূহ। আমি আগেই বলেছিলাম যে প্রত্যেকটা গ্যাসের আচরণ নিয়ে আমরা কথা বলবো এবং গ্যাসগুলো কি ধরনের আচরণ করে, কি ধরনের বৈশিষ্ট্য প্রদর্শন করে, তাদের গতি কেমন, এই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব এবং এই স্বীকার্যগুলো আমরা বুঝে বুঝে পড়ার চেষ্টা করব। সেখান থেকে কি সমীকরণ আসে সেটাও আমরা দেখব। তার সাথে এই অংশটা ফিজিক্সের সাথে কিছুটা রিলেটেড। আমরা এইখান থেকে তোমার আরএমএস বেগ অর্থাৎ বর্গমূল গড় বর্গবেগের একটা ধারণা আসে, সেই বিষয়টা আমরা দেখব, সূত্র দেখব, সেই সম্পর্কিত গাণিতিক সমস্যা দেখব। এবং আগেই বলছি যে গ্যাস মানেই হচ্ছে যে গ্যাসের অণুগুলো তোমার ইতস্ততভাবে ছোটাছুটি করে, গ্যাসের একটা গতিবেগ আছে, সেইখান থেকে বেগ থাকা মানে সেখানে একটা শক্তিও আছে। তো গতিশক্তি দেখব, যে গতিশক্তির সমীকরণ এবং সেই সম্পর্কিত গাণিতিক সমস্যাগুলো দেখব। তাহলে আমরা কি কি দেখবো, যে আরএমএস বেগ এবং গতিশক্তি অংশটা খুব গুরুত্বপূর্ণ। সূত্রগুলো মনোযোগ দিয়ে দেখবে, অঙ্কগুলো, কারণ এখান থেকে সৃজনশীলের 3 মার্কসের কোশ্চিন আসে আরএমএস বেগ অথবা গতিশক্তি সম্পর্কিত অঙ্কগুলোতে। তো চলো আজকের ক্লাসে যাওয়া যাক। আমরা আজকের ক্লাস শুরু করব গে-লুসাকের চাপীয় সূত্র দিয়ে। তো গে-লুসাকের চাপীয় সূত্রটাকে আমরা বলতে পারি এটা আসলে চার্লসের সূত্রের কিছুটা নকল। গত ক্লাসে আমি তোমাদের চার্লসের সূত্র মূল বিবৃতি যাওয়ার আগেই বলছিলাম যে বিকল্প বিবৃতিটা নিয়ে আমরা একটা কথা বলি। এখানে যেমন ভি প্রপোর্শন টি বলছিলাম, এখানেও আসলে পি প্রপোর্শন টি, অর্থাৎ আয়তন এবং এন বলতে হচ্ছে নির্দিষ্ট ভর, ভর যদি স্থির থাকে, যে বিবৃতিটা হচ্ছে এরকম। আমরা বিকল্প বিবৃতিটা আগে দিয়েছিলাম চার্লসের, ঠিক অনুরূপভাবে এখানেও দিচ্ছি। এটা হচ্ছে গে-লুসাকের চাপীয় সূত্র। উনি 1802 সালে এই সূত্রটা প্রতিপাদন করেন এবং আমি একটু আগেই বলছি এটা চার্লসের নকল বলতে পারি। কিভাবে সেটা একটু পরে গেলেই বুঝতে পারবে। যে পি প্রপোর্শনটি মানে স্থির আয়তনে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের তাপমাত্রা এবং চাপ পরস্পর সমানুপাতিক। তার মানে তাপমাত্রা বাড়লে চাপ বাড়বে, খুবই স্বাভাবিক। আমরা জানি তাপমাত্রা বাড়লে আয়তন বাড়ে, আর আয়তন বাড়লে চাপ বাড়ে। সো একটা আরেকটার সাথে রিলেটেড। তো এইখান থেকে আমরা যদি একটা সূত্র প্রতিপাদন করতে যাই, সেটা হলো যে পি ইকুয়াল টু কে টি, চার্লসের সূত্রের মতো, পি বাই টি ইকুয়াল টু কে। অথবা এখান থেকে যদি আমরা পি বাই টি মানে হচ্ছে আয়তন যদি স্থির রাখি, তাহলে তাপমাত্রা ভিন্ন হলে চাপ ভিন্ন হবে। সেখান থেকে আমরা আগের সূত্রগুলোর মতো একটা রিলেশন পেতে পারি। পি ওয়ান বাই টি ওয়ান ইকুয়াল টু পি টু বাই টি টু ইকুয়াল টু কে, মানে এদের অনুপাত সবসময় ধ্রুব হবে। তাহলে এরকম যেমন চার্টে দেখাইছিলাম বয়েল এবং চার্লসের ক্ষেত্রে, তাইলে এরকম যদি তুমি কোনো চার্ট দেখো যে উদ্দীপকে, প্রশ্নের উদ্দীপকে যে চাপ এবং আয়তনের মান দেয়া আছে এবং এইখানে যে মানগুলো থাকবে তাদের অনুপাতগুলো সবসময় একই হবে। তার মানে পি ওয়ান বাই টি ওয়ান যে মানটা হবে, পি টু বাই টি টু সেই একই মান হবে, পি থ্রি বাই টি থ্রি একই মান হবে। এরকম যদি মানগুলো একই হয় সেক্ষেত্রে আমরা বুঝবো যে এটা গে-লুসাকের চাপীয় সূত্র নিয়ে কথা বলা হয়েছে। আর আগের সূত্রগুলোর মতো যদি আমরা এখানে একটা গ্রাফের কথা বিবেচনা করি, তাহলে দেখো যে আয়তন স্থির রাখলে আমরা চাপের বিপরীতে তাপমাত্রার যে গ্রাফটা হবে, আবার বলছি চাপের বিপরীতে তাপমাত্রার যে গ্রাফটা হবে, এটা সমানুপাতিক গ্রাফগুলো সবসময় এরকম হয়। কিছু কিছু মূল বিন্দুগামী হয়, কয়েকটা ক্ষেত্রে অনেক সময় হয় না অন্য কনসেপ্ট ব্যাখ্যা করতে গেলে। তো আমরা ধরে নেই এরকম একটা সরলরেখা হবে। তো শুধু সমানুপাতিক কেমন হবে, ব্যস্তানুপাতিক কেমন হবে, এইটুকু মনে রাখলেই হবে। এটা ছাড়া এখানে ম্যাথসের মতো এত মান বসায় তোমাকে গ্রাফ আঁকতে হবে না, বাট গ্রাফের প্রকৃতি দেখে বুঝে নিতে হবে। আচ্ছা, আগে যেমন বয়েলের সূত্রে আমরা পাইছিলাম, মনে আছে কিনা, আইসোথার্ম ছিল, তারপরে চার্লসের সূত্রে আইসোবার্স ছিল। এইখানে হচ্ছে যে এই রেখাটাকে বলা হচ্ছে আইসোক্রোনিক। মনে রাখবা, এগুলো কিন্তু জ্ঞানমূলক আসে। আইসোক্রোনিক বা বাংলায় যদি বলি সম আয়তনিক রেখা, সম আয়তনিক রেখা। তার মানে সংজ্ঞা আগের মতোই, আগের দুইটা সংজ্ঞাও আমি লিখে দিইনি, মুখে বলে দিছিলাম যে স্থির আয়তনে ভিন্ন ভিন্ন তাপমাত্রার বিপরীতে ভিন্ন ভিন্ন চাপের, কারণ তাপমাত্রা চেঞ্জ হলে চাপ চেঞ্জ হবে, তাহলে ভিন্ন ভিন্ন তাপমাত্রার বিপরীতে ভিন্ন ভিন্ন চাপের মানগুলোকে আমরা যদি গ্রাফে স্থাপন করি, তাহলে যে রেখাটা পাওয়া যায় সেটাকে আমরা সম আয়তনিক রেখা আমরা বলতে পারবো।
তাহলে এটাই হচ্ছে মূলত গে-লুসাকের সূত্র। এখন আসো, এটা যেমন ছিল তোমার চার্লসের সূত্রের বিকল্প বিবৃতি, অনুরূপভাবে এটাই হলো যে তোমার গে-লুসাকের সূত্রের বিকল্প বিবৃতি। তাহলে মূল বিবৃতিটা কি? তার আগে একটু চার্লসের সূত্রটা রিমাইন্ডার করে, ওইখানে ছিল কি যে কোনো গ্যাসের তাপমাত্রা বাড়াইলে আয়তন বাড়বে, কিন্তু সেটা কতটুকু বাড়বে? 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় নির্ণীত আয়তনের 1/273 অংশ করে বৃদ্ধি বা হ্রাস পাবে। ঠিক এইখানেও বিষয়টা এরকম, তোমরা বই দেখলেই দেখতে পারবা, বুঝতে পারবা। আমি জাস্ট বলে যাচ্ছি যে উনি ঠিক নকল করছেন। কিভাবে? এখানে বলছেন যে স্থির আয়তনে প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাসের ফলে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ বৃদ্ধি পাবে বা হ্রাস পাবে কতটুকু? 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যে চাপ হয় তার 1/273 অংশ করে বৃদ্ধি বা হ্রাস পাবে। তার মানে কি? ওই যে ওই একই কথা বললাম যে এটা হচ্ছে যে ওইটা নকল। তাহলে যে কোনো তাপমাত্রায় আমরা যেমন আগের সূত্রটা দিয়েছিলাম, তাহলে যে কোনো তাপমাত্রায় চাপটা হবে পিটি ইকুয়াল টু কি? পি নট 1+T/273। এইভাবে আমরা 0 ডিগ্রি সেন্টিগ্রেড, পি নট হচ্ছে যেহেতু আগের ক্লাসটাই করছো তোমরা চার্লসের সূত্রে, এই জন্য আমি একবারেই লিখে দিলাম, কারণ চার্লসের সূত্রের সময় আমি ব্যাখ্যা দিয়েছিলাম, আগের ক্লাসটা ফলো করবা, এই জন্য একবারে লিখে দিলাম যে এইখানে তোমার যে কোনো তাপমাত্রায় আমরা চাপের মান নির্ণয় করতে পারবো যদি আমাদের তোমার জানা থাকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় চাপের মান কত। তার মানে ওই যে বললাম এটা চার্লসের সূত্রের এক প্রকার নকল। সো চার্লসের সূত্রটা, বিবৃতিটা মুখস্থ থাকলে এখানে ওই একই বিবৃতি হবে। এখন দেখো এইখান থেকে আমি কিন্তু মনে করো যে তোমাদের বয়েল এবং চার্লসের সূত্র বা সমন্বয় এইগুলোর কিছু এইচডব্লিউ বলছিলাম যে ম্যাথস গুলো করবে, অ্যাভোগাড্রো সংখ্যাগুলো, কারণ সমন্বয় সূত্র এবং অ্যাভোগাড্রোটা আমি গুণগত রসায়ন, যেটা প্রথম অংশ, শুরুর দিকে লিমিটিং, তারপরে এই অংশগুলোর ম্যাথস করিয়েছি। তারপরে ওইখানে ছিল তোমার যে কোনো গ্যাসকে যদি পানির উপরে সংগ্রহ করা হয় সেই ক্ষেত্রে যে জলীয় বাষ্পের চাপ বাদ দিতে হয়, ওই রিলেটেড অঙ্ক দেখবা যে আমার দ্বিতীয় লেকচারে তোমার ট্রাইটেশন অংশের পরিমাণগত রসায়নের, তো এখানে করিয়েছে। এই জন্য ওই অংশটা বা ওই ম্যাথস গুলো এইখানেও আসতে পারে, কিন্তু একই যেহেতু ম্যাথস, একই কনসেপ্ট, সেক্ষেত্রে আমি আর রিপিট করিনি যে ক্লাস বড় করে লাভ নেই। সো দ্বিতীয় লেকচারটা তোমরা যদি মনে করো যে ওটা দেখতে হবে, তাহলে দ্বিতীয় লেকচারটা দেখবা, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে বা বুঝতে পারবা। এখন আসো আমরা এই ম্যাথসটা দেখি যে এই গে-লুসাকের চাপীয় সূত্র থেকে, অর্থাৎ P1/T1 = P2/P2, এটা 2 হবে, P2/T2। এটা যদি আমরা দেখি সেই ক্ষেত্রে দেখো কি বলছে, সিম্পল একটা ম্যাথস, যে একটি সিলিন্ডারে 2.5 ATM পর্যন্ত চাপ সহ্য করতে পারে, এর বেশি হলে সে বিস্ফোরণ হবে। এখন 20 মিটার কিউব আয়তনের একক এবং এটা এসআই একক, আয়তনের একটি সিলিন্ডারকে কক্ষ তাপমাত্রায়, এটা হচ্ছে যে আয়তন, সো কক্ষ তাপমাত্রায় 1.5 ATM চাপে বায়ুপূর্ণ করা হলো। তাহলে কক্ষ তাপমাত্রা 25 ডিগ্রি, তাহলে এখানে হচ্ছে যে তোমার P1 হচ্ছে 1.5 ATM, এটা P1, এইখানে T1 হচ্ছে 25 ডিগ্রি, মানে একবারে যদি লিখি 298 কেলভিন। আচ্ছা, এখন বলছে যে সিলিন্ডারটিকে 600 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যদি নেওয়া হয়, আমরা P2টা জানি না, তার মানে দ্বিতীয় তাপমাত্রা দিছে, তাহলে 600 + 273 873 কেলভিন। তাহলে বলছে যে অগ্নিকুণ্ডলিতে যদি নিক্ষেপ করি তাহলে কি ঘটবে, তার মানে হচ্ছে এই টেম্পারেচারে চাপটা কত হবে, এবং সেই চাপটা আসলে 2.5 এর বেশি হবে কিনা, কারণ তার সহ্য ক্ষমতা হচ্ছে 2.5। যদি 2.5 এর বেশি হয় তাহলে খুব সিম্পল, এটা বিস্ফোরিত হবে, আর কম হলে বিস্ফোরিত হবে না। তাহলে এই মানগুলো দিয়ে যদি আমরা P2 নির্ণয় করি, ক্যালকুলেশন তুমি করবে, এত জিনিস যদি দেখানোর, সিম্পল জিনিস যদি দেখানো লাগে তাহলে আসলে কিছু বলার থাকবে না আমার। এখানে P2 এর মান হবে 4.39 ATM। তার মানে কি? তার মানে হচ্ছে যে এইখানে তোমার বিস্ফোরিত হবে। কেন বিস্ফোরিত হবে? কারণ এর সহ্য ক্ষমতা হচ্ছে তোমার 2.5 ATM। সো 4.39 যদি হয়ে যায় 600 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, সেক্ষেত্রে অবশ্যই এটা বিস্ফোরিত হবে। এরকম সিম্পল অঙ্ক। সুতরাং বয়েল এবং চার্লসের অঙ্কগুলো এরকম সিম্পল। সমন্বয় তো ওই যে বললাম যে দেখাইছি আমি অন্য চ্যাপ্টারে, পরিমাণগত রসায়নে। সো এইগুলো একটু করবা, মানে আমাকে যদি সহযোগিতা করো, নিজেরা যদি একটু চেষ্টা করো, তাহলে আমি খুব সুন্দরভাবে তোমাদের টপিকগুলো বুঝাইতে পারবো। যত বেশি টপিক বুঝাইতে পারি তোমাদের জন্যই তত বেশি ভালো হবে। তো সেই সুযোগটুকু আমাকে দিবা। গে-লুসাকের পরে আমরা আসবো গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্যে চলে আসবো। গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্য সম্পর্কে আমি আগের দিনে একটু হয়তো বলছি যে তোমাদের গ্যাসীয় পদার্থ সম্পর্কে বিজ্ঞানীদের অনেক 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 কিউরিসিটি ছিল, এবং সেখান থেকে তারা গ্যাসের আচার আচরণ নিয়ে বিভিন্ন ধরনের মতবাদ দেওয়ার চেষ্টা করছে, গবেষণা করার চেষ্টা করছে। সেইখান থেকে আদর্শ গ্যাসের জন্য, আদর্শ গ্যাস মানে কাল্পনিক একটা চরিত্র গ্যাসের, সেই আদর্শ গ্যাসের জন্য তারা বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য নির্ধারণ করছে বা একটা তাদের গঠন বা সবকিছু দেখানোর চেষ্টা করেছেন। তো সেইখান থেকে আমরা যদি দেখি যে আসলে বিষয়গুলো কেমন,
সেই ক্ষেত্রে আমরা দেখব যে গ্যাসের এই মানে আদর্শ গ্যাসের জন্য গ্যাসগুলো কেমন আচরণ করে এবং এখান থেকে আমরা কি কি পেতে পারি, কি সূত্র পেতে পারি এবং তারা কি কনসেপ্ট দিচ্ছেন এবং এর বিপরীতে কোন জিনিসগুলো ঠিক কোন জিনিসগুলো ভুল পরবর্তীতে প্রমাণিত হয়েছে সেই বিষয়গুলো আমরা একটু দেখার চেষ্টা করি। প্রথমেই দেখো গ্যাসের গঠন। এইখানে আমি শুধু দু একটা কি পয়েন্ট লিখছি, যে এখানে দেখো ইংলিশেও দেয়া আছে গতিতত্ত্বের স্বীকার্য যে পোস্টুলেটস অফ কাইনেটিক থিওরি অফ গ্যাসেস, এটা দেখো। এবং এটার জন্য একটু বলে নিই, অবদান হচ্ছে বিজ্ঞানী ক্লার্ক ম্যাক্সওয়েল এবং বোল্টজম্যান, যেটা বোল্টজম্যান ধ্রুবক আগের দিন বলছিলাম, এই দুইজন বিশেষ করে সবচেয়ে বেশি চেষ্টা করেছে এই গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্য, যাদের অবদান বেশি। তো গঠন যদি দেখি, গোলাকার এবং স্থিতিস্থাপক এটা গঠন। যদি বলা যায় যে গ্যাস হচ্ছে অসংখ্য গোলাকার স্থিতিস্থাপক একই রকম কণার সমন্বয়ে গঠিত, এবং অ্যাভোগাড্রো ধারণা মতে এইগুলোই হচ্ছে যে অণু এবং নিষ্ক্রিয় গ্যাসের জন্য যে পরমাণু হিসেবে পরিচিত। সো এই কথাগুলো মনে রাখবা তোমরা, কারণ আমি বলে যাচ্ছি সাথে সাথে লিখে নেওয়া সম্ভব না, তোমরা একটু পজ করে করে আশা করি লিখে নিতে পারবে। তারপরে দেখো যে গ্যাসের অবস্থান, গ্যাস অণুগুলো কোথায় অবস্থান করে, যে এখানে বলা হয়েছে এরকম যে প্রতিটি গ্যাসের অণুসমূহ পরস্পর থেকে অনেক দূরে অবস্থান করে, যা প্রতিটি অণুর নিজস্ব ব্যাসের কয়েক গুণ। ব্যাস তো বুঝোই যে নিজস্ব অণুর ব্যাসের কয়েক গুণ, তার মানে হচ্ছে যে এটা হচ্ছে ব্যাস। যদি আমরা গোলাকার ধরি তাহলে এই দূরত্ব তো আছে ব্যাস তার কয়েক গুণ, মানে আরো কয়েক গুণ দূরত্বে ধরো গ্যাস অণুগুলো এইভাবে অবস্থান করবে। এরপরে বলা হয়েছে যে তোমার তাদের অণুসমূহের গতি প্রকৃতি, যে এদের গ্যাস অণুসমূহ কিভাবে হবে, মানে গতি প্রকৃতি কিভাবে ঘুরবে বা মুভ করবে। তো গতি প্রকৃতি যদি ব্যাখ্যা করতে যাই তাহলে এটার ব্যাখ্যাটা হচ্ছে এরকম যে গ্যাস অণুসমূহ সর্বদা একটি নির্দিষ্ট বিচ্ছিন্ন গতিতে সতত ছোটাছুটি করে। বিচ্ছিন্ন গতিটা হচ্ছে এরকম যে একটা পাত্রে যদি অনেক গ্যাসের অণু থাকে, বিচ্ছিন্ন মানে এক একটা এক এক দিকে, মানে ইতস্তত ভ্রমণ আর কি, যেটাকে বলে যে উল্টাপাল্টা, যে যার যার মতো ইচ্ছা সেই দিকে এরকম ভ্রমণ করে, ইতস্তত ভ্রমণ করে। এবং এই ছোটাছুটির দিক কোনো সাধারণ নীতি অনুসরণ করে না, বিচ্ছিন্নভাবে বিভিন্ন দিকে তোমার ছোটাছুটি হইতে থাকে, এইগুলো গ্যাসের বৈশিষ্ট্য। দেন হচ্ছে সংঘর্ষ কিভাবে হয়, তো বিচ্ছিন্নভাবে যদি ছোটাছুটি করে খুব স্বাভাবিক এদের মাঝে সংঘর্ষ হবে। সংঘর্ষটা হচ্ছে এরকম যে সংঘর্ষের সময় এরা পরস্পরের উপর সমান ও বিপরীতমুখী বল প্রয়োগ করে, যেটা নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী এখানে বলা যায় যে সমান এবং বিপরীতমুখী, কারণ একটার সাথে আর একটার কি হবে, সংঘর্ষ হবে, খুব স্বাভাবিক। এবং গ্যাসের অণুগুলোর মাঝে সংঘর্ষ হয় তখন সেটা তোমার সমান এবং বিপরীতমুখী বল প্রয়োগ করে। এরপরে হচ্ছে গতিশক্তি, যেহেতু এইগুলো গতিশীল, গ্যাসের কণাগুলো গতিশীল, সুতরাং বুঝতেই পারছো যে এদের একটা অবশ্যই গতিশক্তি থাকবে। গতিশক্তি হচ্ছে পরম তাপমাত্রার সমানুপাতিক। যদি গতিশক্তিকে আমরা ই কে দিয়ে প্রকাশ করি, কাইনেটিক এনার্জি বা অনেক বইয়ে কে ই দেয়া আছে, এটা কিসের সমানুপাতিক, পরম তাপমাত্রার সমানুপাতিক। তার মানে হচ্ছে তাপমাত্রা বাড়লে গতিশক্তি বাড়বে, গতি বাড়বে গ্যাসের, খুব সিম্পল বিষয়টা। আর গতিশক্তি হচ্ছে কোনো বস্তু গতির কারণে যে শক্তি অর্জন করে, এটা তো 9-10 থেকেই পড়ে আসছে। এরপরে হচ্ছে গ্যাসের চাপ। চাপ যে কোনো কিছুর চাপ ওই একই সূত্র, যে একক ক্ষেত্রফলের উপর যে বলটা প্রযুক্ত হয়, এটা আমরা জানি। তাহলে গ্যাস অণুসমূহ একক ক্ষেত্রফলের উপর যে গ্যাসের অণুসমূহের যে প্রযুক্ত বল, সেটা হচ্ছে গ্যাসের চাপ, একই সূত্র দিয়ে নির্ধারিত হয়। আচ্ছা, এর পরের যে দুইটা পয়েন্ট আমি যে দেখো গোল করে দিচ্ছি, আকর্ষণ বিকর্ষণ এবং আয়তন, এই দুইটাতে স্টার দিচ্ছি। এই দুইটার বিবৃতি একটু মনে রাখতে হবে, আগেরগুলো কিন্তু ওইভাবে বলিনি যে মুখস্থ রাখতে হবে। এই দুইটার বিবৃতি মুখস্থ রাখতে হবে। আমি একটু বলছি, আস্তে আস্তে বলি, শোনো। যে আকর্ষণ বিকর্ষণের কথা, যে সংঘর্ষ ব্যতীত গ্যাস অণুসমূহ পরস্পরের প্রতি এবং পাত্রের দেয়ালের প্রতি, মানে একটা অণু আর একটা অণুর প্রতি, অথবা যে পাত্রে আছে, কারণ গ্যাসীয় পদার্থ পাত্র ছাড়া কখনোই রাখা যায় না, তো অন্য ওই পাত্রের দেয়ালের প্রতি এদের কোনোরূপ আকর্ষণ বা বিকর্ষণ বল নেই। কোনোরূপ আকর্ষণ বা বিকর্ষণ বল নেই, নিজেদের ভিতরেও নেই, আবার পাত্রের দেয়ালের প্রতি নেই। এটা মুখস্থ রাখবে এই কথাটা। 2 নম্বর, গ্যাস অণুসমূহের আয়তন। আচ্ছা, আয়তনের ক্ষেত্রে বলা হয়েছে যে গ্যাস অণুসমূহ কর্তৃক দখলকৃত মোট আয়তন, তার মানে হচ্ছে যে একটা পাত্র, ধরো আমি বড় একটা সিলিন্ডারে যে এরকম বড় একটা সিলিন্ডার নিলাম, তাহলে এইখানে ধরো যে গ্যাসের অণুগুলো এরকম বিচ্ছিন্নভাবে অণুগুলো আছে, তাহলে এরা যতটুকু আয়তন দখল করে সেই আয়তন পাত্রের আয়তনের তুলনায়, মানে মোট আয়তনের তুলনায় অত্যন্ত নগণ্য। তাহলে কিভাবে এটা হিসাব হবে, এমনি তো পুরো আয়তন দখল করে থাকে, গ্যাসের ধর্মই হচ্ছে যে পাত্রে রাখা হবে সেই পাত্রে সম্পূর্ণ আয়তন দখল করবে। কিন্তু তাহলে কোন আয়তনের কথা বলছে, সেটা হচ্ছে এই গ্যাসকে যদি আমরা সংকুচিত করি, তাহলে ধরো যে এই পুরো গ্যাসকে হয়তো এইটুকু জায়গার মাঝে আনা সম্ভব। হ্যাঁ, চাপ দিয়ে সংকুচিত করে গ্যাসকে অনেক বিশাল পরিমাণ সংকোচন বা প্রসারণ করা যায়। তাহলে
কি বললাম যে এটা সংকুচিত হলে এটা যে আয়তন হবে তা পাত্রের আয়তনের তুলনায় অত্যন্ত নগণ্য। তাহলে এই দুইটা পয়েন্ট আমি মনে রাখার জন্য বলছি। আজকের ক্লাসেই এটা মনে রাখার যে প্রয়োগটা সেটা আমি দেখাইতে পারবো না, কিন্তু পরবর্তী ক্লাসগুলোতে আমি কিন্তু এটা আবার বলবো যে এটা আমি মনে রাখতে বলেছিলাম, তো সেই ক্ষেত্রে তোমরা মনে রাখছো কিনা, এবং এটা দিয়ে অনেক কিছু ব্যাখ্যা আমাদের পরবর্তীতে আসবে। এরপর দেখো গড় মুক্ত পথ সম্পর্কে বলা হয়েছে, এটা ফিজিক্সের একটা টপিক, খুব সম্ভবত আমার যতটুকু মনে আছে যে গড় মুক্ত পথ ওইখানেও পড়ছে যে গ্যাসের অণুসমূহের সংঘর্ষের মধ্যবর্তী দূরত্বের গড় মানকে গড় মুক্ত পথ বলে। তার মানে দুইটা সংঘর্ষ যদি হয়, এই যে একটার সাথে একটা ধরো এখানে সংঘর্ষ হলো, আবার আরেকটার সাথে সংঘর্ষ হলো, তাহলে পরপর দুইটা সংঘর্ষ মানে একটা অণুই একটার সাথে সংঘর্ষ হওয়ার পরে আবার যদি আরেকটার সাথে সংঘর্ষ হয়, তাহলে এই দুইটার যে মধ্যবর্তী পথ এটাকে মুক্ত পথ বলে, আর এদের গড় মানকে হচ্ছে গড় মুক্ত পথ বলে। তাইলে এটার থেকে জ্ঞানমূলক অনেক সময় আসে, 1 মার্কসের জন্য জ্ঞানমূলক প্রশ্ন আসে যে মুক্ত পথ কি। এটা তো আমরা জানি যে দুইটা সংঘর্ষের মধ্যবর্তী যে পথ, যে একজনের সাথে ধাক্কা খেয়ে আরেকটার সাথে ধাক্কা খেতে যাবে, এই যে যে মধ্যবর্তী পথ এটা মুক্ত পথ, এবং এদের যে গড় সেটা হচ্ছে যে গড় মুক্ত পথ। এরপর হচ্ছে সংঘর্ষের সময় কি বলছে যে অণুগুলোর সংঘর্ষের পরস্পরের সাথে সংঘর্ষ ঘটতে যে সময় লাগে তা দুটো সংঘর্ষের মধ্যবর্তী সময়ের তুলনায় অত্যন্ত নগণ্য। তাহলে সংঘর্ষ করতে খুব কম সময় লাগে, তার থেকে এই যে মুক্ত পথটাই বেশি, বা বেশি পথ মাঝখানে যে দূরত্ব অতিক্রম করে সেই সময়টাই বেশি লাগে। এবং লাস্ট ওয়ান হচ্ছে অভিকর্ষ বলের প্রভাব। এটা খুব গুরুত্বপূর্ণ যে এখানে কেমিস্ট্রিতে অধিকাংশই ধরা হয় যে গ্যাসের অণুসমূহের উপর কোনো অভিকর্ষ বলের প্রভাব নাই। তার মানে এখানে ফিজিক্সের সাথে কেমিস্ট্রির একটা বিষয় আছে, যেমন আমরা ফিজিক্সে জানি W=mg, তাই না, যে ভর এবং ওজনের মাঝে পার্থক্য আছে, কিন্তু কেমিস্ট্রিতে আমরা এত ক্ষুদ্র পদার্থ নিয়ে হিসাব করি বা অল্প পরিমাণ নিয়ে হিসাব করি যে আমরা ধরে নেই যে এদের উপর কোনো অভিকর্ষ বলের কোনো প্রভাব নাই। তো সেই হিসাবে আমরা কিন্তু অঙ্কে দেখবা যে ভর বা ওজন যেটাই দেয়া থাক আমরা সবসময় ওইটাকে W বা G সেম ধরে নিই, এখানে অভিকর্ষ বলের কোনো কনসেপ্ট আমরা আনি না বা সামনেও আনবো না। তবে ফিজিক্সের ক্ষেত্রে অবশ্যই এটা ঠিক আছে, বাট কেমিস্ট্রির ক্ষেত্রে আসলে আমরা হচ্ছে যে এই জিটাকে ইগনোর করি, আমরা W আর M কে ইকুয়াল ধরেই আমরা সব হিসাব নিকাশ করি। তো এই হচ্ছে মোটামুটি গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্য সমূহ, অর্থাৎ বিভিন্ন গ্যাসের আচরণগুলো সম্পর্কে যা যা বলা হয়েছে সেটা হচ্ছে যে তোমার এই পয়েন্টগুলো আমি বললাম। সো আমার কথাগুলো মনে রাখার চেষ্টা করবে, আর যে দুইটা মুখস্থ রাখতে বলছি সেই দুইটা মুখস্থ রাখবে। এখন আসো বিজ্ঞানী ক্লোসিয়াস তোমার এই তত্ত্বের উপর ভিত্তি করে একটা ইকুয়েশন প্রতিপাদন করেন, সেটা হচ্ছে PV=1/3 mN c²। এই সূত্রের সরাসরি কোনো অঙ্ক নাই, আবার বলছি এই সূত্রের সরাসরি কোনো অঙ্ক নাই, কিন্তু এই সূত্র থেকে প্রতিপাদন করা কয়েকটা অঙ্ক আমরা করব যে এটা থেকে প্রতিপাদন করা। তো এখানে আগে দেখি আমরা পিভি, এটা সম্পর্কে আগেই চাপ এবং আয়তন জানো। এম হচ্ছে প্রত্যেকটা অণুর ভর, একটা গ্যাসে ধরো কয়েক লাখ বা কয়েক কোটি অণু থাকতে পারে, প্রত্যেকটা অণুর ভর। এন হচ্ছে মোল সংখ্যা, এন হচ্ছে যে কি মোল সংখ্যা, মোল সংখ্যা তো আমরা জানি। আর সি হচ্ছে বর্গমূল গড় বর্গবেগ, এই টপিকটা নতুন, এটাকে ইংরেজিতে বলে আরএমএস বেগ। আচ্ছা, এটা সম্পর্কে বলছি। তার আগে দেখো প্রত্যেকটা অণুর ভর তো বুঝতেই পারতেছো, এবং মোল সংখ্যা 1 মোল হলে অ্যাভোগাড্রোর সংখ্যক অণু থাকবে, বা 2 মোল হলে ওইভাবে আমরা হিসাব করব। আর বর্গমূল গড় বর্গবেগ, এই যে যে কনসেপ্টটা আরএমএস ভেলোসিটি, তার মানে এটা যদি আমরা একটু বুঝতে যাই তাহলে আমাদের একটু পিছন থেকে আসতে হবে। সেটা হচ্ছে প্রথমে হচ্ছে বর্গবেগ। কিভাবে পিছন থেকে আসতে হবে সেটা হচ্ছে প্রত্যেকটা অণুর বেগের যদি আমরা বর্গ করি, এটাকে সি দিয়ে প্রকাশ করা হয়, তাহলে বর্গ বেগ, তাহলে সবগুলোর বর্গ করব, তারপরে দেন গড় করব, যোগ করে, গড় মানে অবশ্যই যোগ করতে হবে, সংখ্যা দিয়ে ভাগ করতে হবে, দেন তার উপরে রুট ওভার করব, তার উপরে কি করব, রুট ওভার করব। তো এটা সম্পর্কে একটু ব্যাখ্যা আমি দেখাবো, একটু পরেই দেখাবো। আচ্ছা, তার আগে আমরা সংজ্ঞায় যাই যে কি বলছে, যে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো গ্যাস অণুসমূহের বিভিন্ন গতিবেগের, প্রত্যেকটার গতিবেগ আলাদা, ভিন্ন ভিন্ন বেগের বর্গের গড় মানকে হিসেব করে তার আবার বর্গমূল মানে রুট ওভার করলে যে মান পাওয়া যায় সেটাকে আরএমএস বেগ, রুট মিন স্কোয়ার ভেলোসিটি আরএমএস বেগ বলা হয়, বা বর্গমূল গড় বর্গবেগ বলা হয়। তো এই হচ্ছে মোটামুটি সংজ্ঞা। তোমরা এখান থেকে এই যে স্বীকার্য সমূহ, এটা তো বুঝছো যে এক স্ক্রিনে এইভাবে স্ক্রিনশট নিয়ে নিতে পারো, তাইলে তোমাদের জন্য পরে লিখে নিতে সুবিধা হবে, আমি আমার লেকচারের সাথে মিলায়। আরএমএস বেগের ব্যাখ্যায় যদি আমরা যাই, তাহলে আমরা ধরি যে একটা পাত্রে অনেক যে পরিমাণ গ্যাস আছে, সেখানে আমরা ধরি যে এন সংখ্যক যদি অণু থাকে, এন সংখ্যক অণুর সম্ভাব্য বেগগুলো কত হইতে পারে, ধরো একটা হচ্ছে C1 C2, এইভাবে এন সংখ্যক তো বুঝতেই পারতেছো, 1 2 3 থেকে শুরু করে এইভাবে ডট 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 এন পর্যন্ত, এটা হচ্ছে বিভিন্ন অণুর বেগ। তাহলে আমি কি বলছি যে আরএমএস বেগ, যেটাকে আমরা সি দিয়ে প্রকাশ করি,
তাহলে এটাকে প্রত্যেকটা বেগের কি বর্গমূল গড় বর্গবেগ, তাহলে প্রত্যেকটার বর্গ করব, তাহলে c1 স্কোয়ার প্লাস c2 স্কোয়ার প্লাস c3 স্কোয়ার, এইগুলোর বর্গ করবো এভাবে ডট ডট cn স্কোয়ার বর্গবেগ দেন গড় এন সংখ্যা দিয়ে যদি ভাগ করি তাহলে এটা হচ্ছে যে গড় বর্গবেগ। হ্যাঁ, সেটাকে যদি আবার রুট করি তাহলে সেটা হচ্ছে তোমার বর্গমূল গড় বর্গবেগ। তাহলে কি হলো এটা, বর্গমূল গড় বর্গবেগ। আচ্ছা, এখন আমরা এই বর্গমূল গড় বর্গবেগের যে বিষয়টা সেটা হচ্ছে যে পিভি ইকুয়াল টু, এই যে আমরা যেটা দেখছিলাম যে পিভি ইকুয়াল টু 1/3 mn c স্কোয়ার। হ্যাঁ, এটাই হচ্ছে সেই বর্গমূল গড় বর্গবেগ। এখন এইখান থেকে আমরা এই সি এর একটা সূত্র প্রতিপাদন করব, আরএমএস বেগ, যে সূত্রটা দিয়ে আমরা অঙ্ক করব। এই সূত্র দিয়ে আমি আগেই বলছি যে এই সূত্রের অঙ্কের তেমন নাই বা আমাদের বইয়ের সিলেবাসে নাই। এইখান থেকে আমরা যদি একটু এটাকে একটু মডিফাই করে সি এর সূত্র যেটা আমাদের কাজে লাগবে আমরা যদি প্রতিপাদন করতে চাই, তাহলে এইখান থেকে লেখা যায় পিভি ইকুয়াল টু 1/3 mc স্কোয়ার, এইটা লেখা যায়। কিভাবে লেখা যায় mc স্কোয়ার, কিভাবে লেখা যায় দেখো, এখানে m ইকুয়াল টু আমি বুঝাইছি m ইন্টু এন এ, এন এটা হচ্ছে এন ইকুয়াল টু, মানে এইখানে এনটা আমি কি বলছিলাম অণুর সংখ্যা। তাহলে আমি যদি ধরে নেই 1 মোলে অ্যাভোগাড্রো সংখ্যক অণু, কারণ আমাদের জানা মতে যে অণুর সংখ্যা তো আমরা অ্যাভোগাড্রো সংখ্যা দিয়েই পরিমাপ করি। তাহলে আমরা যদি ধরে নেই যে অ্যাভোগাড্রো সংখ্যক অণু আর এম হচ্ছে প্রত্যেকটা অণুর ভর, তাহলে 1 মোলে থাকে অ্যাভোগাড্রো সংখ্যক অণু, তাহলে অ্যাভোগাড্রো সংখ্যক অণুর ভরই হচ্ছে আণবিক ভর, তাই না? এটা তো আমরা এই যে আণবিক ভরের মোলের সংজ্ঞাতেও জানি যে যেটার মাঝে অ্যাভোগাড্রো সংখ্যক অণু পরমাণু বা আয়ন থাকে, এবং আমরা জানি ওই 1 মোলের ভরই হচ্ছে তার আণবিক ভর। সুতরাং অ্যাভোগাড্রো সংখ্যক অণুর যে ভর হবে সেটাই হচ্ছে আণবিক ভর। আচ্ছা, আমি কি বলছি 1 মোল, আবার আমরা পিভি ইকুয়াল টু এনআরটি এই সমীকরণের সাথে পরিচিত হয়েছি আগের ক্লাসে। সেখান থেকে যদি n ইকুয়াল টু 1 হয়, যেহেতু 1 মোলে অ্যাভোগাড্রো সংখ্যক অণু থাকে, তাহলে পিভি ইকুয়াল টু আরটি এটা আমরা লিখতে পারবো, তাই না? তাহলে দেখো এই পিভিকে যদি আবার আমি এইখানে লিখি তাহলে আরটি ইকুয়াল টু 1/3 mc স্কোয়ার। সেইখান থেকে আমি সি ইকুয়াল টু যদি এইভাবে দিলে √3r/t/m, দেখো এখান থেকে আমরা এই সূত্রটা পেলাম। তাহলে দেখো কিভাবে কিভাবে আসছে আমি কিন্তু ব্যাখ্যা করছি। এমটা আণবিক ভর, এটা 1 মোলের জন্য অ্যাভোগাড্রো সংখ্যক অণু ধরে নিছি, এটা হচ্ছে একটা অণুর ভর, তাহলে অ্যাভোগাড্রো সংখ্যক অণুর ভরই হচ্ছে আণবিক ভর। সেখান থেকে আবার পিভি ইকুয়াল টু আরটি এটা বসায়, এই যে সি ইকুয়াল টু √3r/t/m, এটা হচ্ছে যে তোমার আরএমএস বেগ বের করার যে সূত্র। আমরা একটু পরেই আরএমএস বেগের অঙ্ক করব, এবং অঙ্ক করার সময় এখানে কিছু বিষয় আছে, নোট আছে, টেকনিক, সেটা আমি তোমাদের দিব। তবে এখানে একটা প্রশ্ন আসে, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে গতিশক্তি নির্ণয়ের ক্ষেত্রে গতিশক্তি যদি নির্ণয় করি, গতিশক্তি কি ½ mv স্কোয়ার ওই রকম আর কি, তো ভি এর জায়গায় এখানে হচ্ছে যে ½ mc স্কোয়ার বর্গমূল গড় বর্গবেগ ব্যবহার করা হয়। তাহলে গতিশক্তি নির্ণয়ের ক্ষেত্রে নর্মাল গড় বেগ, আমরা এই কেন বর্গমূলের ঝামেলায় গেলাম? তাহলে আমরা সবগুলো বেগ যেহেতু এই যে দেখছি যে প্রত্যেকটা অণুর বেগ একই রকম হবে না, তাহলে সেটাকে অ্যাভারেজ করতে পারতাম, গড় বেগ ব্যবহার করতে পারতাম। কিন্তু গড় বেগ থেকে তোমার আরএমএস বেগটা বেটার কেন, এটা যে ভালো বা এটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট কেন, ওয়াই? যে গতিশক্তি নির্ণয়ের ক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রে আর কি, আমরা গ্যাসের ক্ষেত্রে আসলে গড় বেগটা কেন ব্যবহার করি না, গড় বেগ বা সম্ভাব্য বেগ, এরকম দেখবা বইয়ে কিছু টপিক আছে, এগুলো থেকে কোনো প্রশ্ন হয় না, এই জন্য আমি ওটা দেখানোর প্রয়োজন মনে করলাম না। এখন দেখো এটা 2 মার্কসের বা 3 মার্কসের প্রশ্ন হিসেবে আসতে পারে, তাইলে আমি এটা কি বললাম যে গতিশক্তি নির্ণয়ের ক্ষেত্রে তোমার গড় বেগ ভালো না আরএমএস বেগ ভালো? তো এটা যদি আমি একটু গাণিতিকভাবে দেখার চেষ্টা করি ব্যাখ্যাটা, সবসময় মনে রাখবা যে কোনো ব্যাখ্যা যদি গাণিতিকভাবে দেওয়ার সুযোগ থাকে, অবশ্যই সর্বপ্রথম তোমার ফার্স্ট প্রায়োরিটি গাণিতিকভাবে। থিওরিটিক্যালি ব্যাখ্যা দিলে সেটা আসলে হয় গ্রহণযোগ্য, কিন্তু গাণিতিকভাবে ভালো প্রমাণ করা যায়। আচ্ছা, আমরা ধরি যে কোনো গ্যাসের মাঝে দুইটা অণু যদি থাকে, একটার বেগ আমরা ধরলাম 4 সেন্টিমিটার/সেকেন্ড, আরেকটা হচ্ছে যে C2, এটা ধরলাম 6 সেন্টিমিটার/সেকেন্ড, আমরা ধরে নিলাম দুইটার ক্ষেত্রে আমরা হিসাব করি। তাহলে এটার যদি আমরা গতিশক্তি হিসাব করি দুইটার অণু দিয়ে, তাহলে মোট গতিশক্তি কত হবে? রিয়েল গতিশক্তি আমরা প্রথমটার ক্ষেত্রে ½ mc স্কোয়ার মানে 4 স্কোয়ার, তাই না, ½ mv স্কোয়ার, যেটা প্লাস হচ্ছে যে
এম সিক্স স্কোয়ার, এই দুইটা যদি করি তাহলে আলটিমেটলি আমার এখানে এমটা তো আমি জানি না, ধরো এম যদি এমই রাখি তাহলে 26 এম আসবে। এম মানে হচ্ছে যে ওই অণুটার ভর, সো ভর এখানে এক একটা মৌলের ক্ষেত্রে এক এক রকম, আমি দিলাম না। তাহলে এখন দেখবো যে 26 এম, এটা মনে রাখলাম আমরা। এখন এটাকে আমরা দুইভাবে করবো, এক হচ্ছে যে গড় বেগ দিয়ে আর একটা হচ্ছে আরএমএস বেগ দিয়ে। তাহলে এটার যদি গড় করি, দেখো গড় বেগ করা মানে হচ্ছে কি, এই দুইটা যোগ করব, 4+6/2 = 5 হবে। তাহলে গড় বেগ দিয়ে যদি হাফ এম স্কোয়ার করি তাহলে এটা আসবে কত, এম আসবে তোমার আচ্ছা তাহলে একটা অণুর যদি একটা গড় করি তাহলে এইখানে কত হচ্ছে, তোমার এটাকে আবার 2 দিয়ে গুণ করতে হবে। কেন 2 দিয়ে গুণ করতে হবে, কারণ তো গড় বলতে সংখ্যা দুইটা, তাহলে এটা হচ্ছে যে দুইটার হচ্ছে গড় বেগ। আর আবার যেহেতু দুইটা অণুর ক্ষেত্রে ধরছি তাহলে 2 দিয়ে গুণ করলে এখানে দেখো 25 এম হবে। তার মানে এই যে দেখো এটা কিন্তু এটার সমান হইল না। এখন যদি আমরা এটার আরএমএস বেগ, দেখো এটার যদি যেটা বলছিলাম যদি আরএমএস বেগটা আমরা হিসাব করি, দেখো তার মানে গড় বেগ না করে আমরা যদি আরএমএস বেগ দিয়ে করি, হ্যাঁ আরএমএস বেগ হচ্ছে কি বর্গমূল গড় বর্গবেগ। তার মানে এইগুলোকে আমরা রুট, তারপরে 4² + 6² এটা হচ্ছে যে বর্গবেগ, এটা রুট করব। তাহলে এটা রুট করলে তোমার এখানে কত মান হয়, এটা রুট করলে এরকম একটা মান হয়। ধরো যে আমি যদি এইভাবেই রেখে দিই 26, তোমার হচ্ছে যে 16 আর 36, যেটা করলে হচ্ছে 52, তার মানে হচ্ছে 26 দুগুণে, তাহলে এটা হচ্ছে √ওভার 26 হয়। হ্যাঁ আমি এইভাবেই রাখি। তাহলে এটা থেকে যদি আমরা এই আরএমএস বেগ দিয়ে যদি দুইটা অণুর গতিশক্তি, তাহলে 2 × ½ m √26² 2 দিয়ে কেন গুণ দিলাম, কারণ এই যে এখানে 2 দিয়ে গুণ দিয়েছি যে দুইটা অণু, আর একটা অণুর মানে এভারেজে আরএমএস বেগ দিয়ে গতিশক্তি বের করবে, এটা হচ্ছে আরএমএস বেগ দিলে একটা অণুর গতিশক্তি, আর যে কয়টা অণুর সংখ্যা দিয়ে তো অবশ্যই গুণ দিতে হবে। তাহলে এইখানে দেখো এটা রেজাল্ট আসে 26m। তাহলে কি হলো, কোনটা অ্যাপ্রোপ্রিয়েট হলো, কারণ আমরা নর্মালি দুইটা অণু, কারণ আমার তো এখন হাজার হাজার অণু দিয়ে করা সম্ভব না, নর্মালি দুইটা অণুর গতিশক্তি বের করছি কত 26m, আরএমএস বেগ দিয়ে বের করছি 26ই আসছে। কিন্তু শুধু গড় বেগ দিয়ে যদি করি, গড় বেগ দিয়ে গতিশক্তি বের করে সংখ্যা দিয়ে গুণ করি, তাহলে কি আসবে 25m আসবে। তাহলে কোনটা বেটার হলো, অবশ্যই আরএমএস বেগ বেটার হলো। তো এটার জন্য গতিশক্তি নির্ণয়ে তোমার আরএমএস বেগটা খুব এটাই ব্যবহার করা হয়, এটাই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আচ্ছা আমি শুরুতেই বলেছিলাম যে দুইটা টপিকের অঙ্ক আমরা করবো, এটা হচ্ছে আরএমএস বেগ এবং গতিশক্তি। তো আরএমএস বেগ ওই যে গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্য, এই আবার বলি পিভি ইকুয়াল টু 1/3 mNc²। এখান থেকে আমরা একটা সূত্র পাইছি আরএমএস বেগের, সি ইকুয়াল টু √3RT/m। আরেকটা হচ্ছে আমরা গতিশক্তির সূত্রটা দেখবো যে এখান থেকে আমরা পাই কিনা। তাহলে 1 মোল গ্যাসের জন্য আমরা যদি এটা লিখতে পারি 1/3 m, এন হচ্ছে অণুর সংখ্যা, এটা যদি অ্যাভোগাড্রোর সংখ্যক অণু হয়, c²। এখান থেকে এটাকে যদি আমরা একটু চেঞ্জ করি তাহলে 2/3 এ মনে রাখবা ইন্টু হাফ, 2 কাটাকাটি হলে কিন্তু 1/3 হচ্ছে, ½ mc²। তাহলে ½ mv² থেকে যদি বলি তাহলে এটা কি হলো 2/3 ইন্টু গতিশক্তি, এটাই তো হচ্ছে গতিশক্তি, আমরা 9-10 থেকে এটা পড়ে আসছি, এটা হচ্ছে গতিশক্তি। আর পিভি ইকুয়াল টু 1 মোল গ্যাসের জন্য আমি আগেই দেখাইছিলাম এই যে আরএমএস বেগের ক্ষেত্রে পিভি ইকুয়াল টু এনআরটি থেকে এটা কি আসবে, পিভি ইকুয়াল টু আরটি আসবে। তাহলে এইখানে যদি আমি ফাইনালি এটার জায়গায় যদি আরটি ব্যবহার করি পিভি এর জায়গায়, তাহলে তোমার গতিশক্তি ইকুয়াল টু, আমি ফাইনালি লিখতে পারবো গতিশক্তি ইকুয়াল টু 2/3, এই পাশে গেলে কি হবে 3/2 হয়ে যাবে আরটি, আর এন এটা ভাগ হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে যে গতিশক্তি, কার গতিশক্তি, একটা অণুর জন্য, মানে প্রতিটা অণুর জন্য গতিশক্তি, এটা হচ্ছে প্রতিটি অণুর জন্য গতিশক্তি। দেখো প্রতিটি অণুর জন্য আমরা গতিশক্তি বের করলাম, যে গতিশক্তি কে ই বা ই কে যাই দাও, ই কে ইকুয়াল টু 3/2 RT/N, অ্যাভোগাড্রোর সংখ্যা দিয়ে যদি আমরা ভাগ করি তাইলে তোমার হচ্ছে প্রত্যেকটা অণুর জন্য আমরা গতিশক্তি পাবো। তাইলে এই যে গ্যাসের গতিতত্ত্বের যে স্বীকার্য, এখান থেকে আমরা আরএমএস বেগের সূত্র বের করলাম এবং গতিশক্তির সূত্র আমরা বের করলাম, তবে এই সূত্রটাকে প্রতিপাদন করা যায়। আচ্ছা এইখান থেকে আমি তোমাকে একটু বলি যে গতিতত্ত্বের একটা স্বীকার্য বলছিলাম যে গতিশক্তি পরম তাপমাত্রার সমানুপাতিক। হ্যাঁ এখান থেকে আবার ই কে ইকুয়াল টু লেখা যায় যে
3/2 r/n, এটাও একটা ধ্রুবক, এটাকে যে বলছিলাম বোল্টজম্যান ধ্রুবকটি, তার মানে সরি বোল্টজম্যান ধ্রুবক, এটা হচ্ছে কে, তাহলে এই পুরোটাই ধ্রুবক, সংখ্যা তো সবসময় ধ্রুবক, r/n এটাও ধ্রুবক, তাহলে ইকে ইজ প্রপোর্শনাল টি, গতিশক্তি পরম তাপমাত্রার সমানুপাতিক, সেটাও আমরা এখান থেকে প্রমাণ করলাম। আচ্ছা, আবার আরেকটা এই গতি তত্ত্বের স্বীকার্য হলাম, কিন্তু আরেকটু ক্লিয়ার ভাবে যদি আমি এটার সূত্রটা তোমাদেরকে দেখাই তাহলে বিষয়টা এরকম দাঁড়াবে। এইটা মনে রাখবা ফাইনালি, দেখো এটা ফাইনালি মনে রাখলে আমাদের জন্য অঙ্কে করতে সুবিধা হবে। এখন আমরা অঙ্ক করবো, এক হচ্ছে C=3RT/m, এটা একটা অঙ্ক করবো, আর একটা হচ্ছে আরেকটা বিষয় বলি, গতিশক্তি কে, দেখো মনোযোগ দিয়ে দেখো, যে কোনো গ্যাসের গতিশক্তি 3/2 nRT, এটা মনে রাখবে। এনটা কোত্থেকে আসলে আমি বলতেছি, এটা হচ্ছে যে কোনো গ্যাসের যে কোনো পরিমাণ, যে কোনো গ্যাসের যে কোনো পরিমাণ এটার দিয়ে হচ্ছে বের করা যায়। আর এইখান থেকে আবার বলা যায় যে এক মোল গ্যাসের জন্য n যদি 1 হয় তাহলে 3/2 RT, এটা হচ্ছে এক মোল যে কোনো গ্যাসের জন্য, এটা হচ্ছে কি যে কোনো পরিমাণের জন্য। আর এক মোল যে কোনো গ্যাসের জন্য এটাও যেমন মনে রাখবা, এটাও মনে রাখবা, এক মোল হলে n এর মান 1 বসাই দিবা। আরেকটা মনে রাখবা, সেটা হচ্ছে যেটা আমরা প্রতিপাদন করছি, সেটা হচ্ছে যে ইকে ইকুয়াল টু একটি অণুর জন্য, তাহলে এক মোলের জন্য যা হবে, তাই না, একটা অণুর জন্য কি হবে, এক মোলে কয়টা অণু থাকে, অ্যাভোগাড্রো সংখ্যক, এটা আমরা প্রতিপাদন করছিলাম। দেখো তার মানে একই কথা, এটা মানে এটা, এটা মানে এটা, এই তিনটাই সূত্রই আমরা মনে রাখার চেষ্টা করব গতিশক্তির ক্ষেত্রে। তিনটারই আমাদের প্রয়োগ আছে এখানে, হ্যাঁ, তিনটারই প্রয়োগ আছে। তাহলে কি বললাম, একটা অণু এক মোলের জন্য যা হবে, এক মোলে অ্যাভোগাড্রো সংখ্যক অণু, তাহলে একটা অণুর জন্য যে অ্যাভোগাড্রো সংখ্যক এন, নাম্বার অফ অ্যাভোগাড্রো, এটা দিয়ে ভাগ হবে। এখন আসো আমরা অঙ্ক দেখবো এই দুইটা সূত্রের। দেখো বইয়ে অনেক ম্যাথস আছে, আমরা কয়েকটা ম্যাথস করার চেষ্টা করব, বাকিগুলো তুমি বই থেকে দেখবে, যদি কোনো সমস্যা আমাকে বলবা। প্রশ্নটা হচ্ছে এত তাপমাত্রায় অক্সিজেন গ্যাসের আরএমএস বেগ কত। তো আমরা সূত্রটা জানি, আরএমএস বেগ হচ্ছে √3RT/m। এখানে কয়েকটা বিষয় আছে নোট, সেটা হচ্ছে এখানে m আমরা জানি আণবিক ভর, আণবিক ভর কত জানি 32। আমরা জানি আণবিক ভরের কোনো একক নাই, কিন্তু যদি একক দেই সেটা গ্রাম, যেমন মোলের সংজ্ঞা অনুযায়ী যদি একক দেই সেটা গ্রাম। তো আণবিক ভরে একক নাই, বাট এটা গ্রাম হিসেবে যদি রাখি তাহলে আর এর মানটা প্রবলেম আছে। আর এর মান নিয়ে হচ্ছে যে আর এর একাধিক মান আমি দেখাইছি, তাহলে এটা যদি গ্রামে দেই তাহলে আর এর সিজিএস মান নিতে হবে। অধিকাংশ ক্ষেত্রে যেটা করি এটা হচ্ছে ইন্টু 10⁻³ এটা হচ্ছে কেজি, মানে 1000 দিয়ে ভাগ করে এটাকে হচ্ছে যে আমরা কেজিতে নিয়ে যাই, হ্যাঁ, কেজি পার মোল এক মোলের ক্ষেত্রে, কারণ এক মোলের ভরই হচ্ছে যে আণবিক ভর। তখন আর এর এসআই মান আমরা ব্যবহার করতে পারবো 8.314 জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স। আর টি হচ্ছে 300 কেলভিন, 27 ডিগ্রি মানে 300 কেলভিন। সেই ক্ষেত্রে সি এর যে মান আসবে, এখানে মান তো তুমি বসাইলেই হবে, এটা মিটার পার সেকেন্ডে আসবে। ঠিক আছে, এইটা মনে রাখবো। অধিকাংশ ক্ষেত্রে এটা করা হয় কেজিতে নেওয়া হয়। আর যদি তুমি মনে করো স্যার কেজিতে নিব না, তাহলে এম এর মান যদি 32 রাখো, তার মানে সেটা 32 গ্রাম। নর্মালি আমরা যেটা জানি আণবিক ভর, কারণ এটার সাথে একটু অপরিচিত নর্মালি, তখন আর এর মান হচ্ছে 8.314 ইন্টু 10⁻7 সিজিএস মানটা ইআরজি আর্গ মোল ইনভার্স কেলভিন ইনভার্স, এটা নিব। তখন সি এর যে মানটা আসবে, এখানে যে রেজাল্ট আসবে সেটা হচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ডে আসবে। সো দুইটাই আমার শেখা থাকলে দুইটাই কাজে লাগতে পারে, কারণ হচ্ছে এটার উল্টাটা আসতে পারে। উল্টাটা কেমন, যে তোমার বেগ দেয়া আছে, কি দেয়া আছে, বেগ দেয়া আছে, সেখান থেকে আণবিক ভর বের করতে হবে। তাইলে বেগ যদি খেয়াল করো, বেগ যদি মিটার পার সেকেন্ডে দেয়া থাকে, তখন আণবিক ভর আসবে, ধরো অক্সিজেনই হলো, এইটা আসবে, এটা না এসে এটা আসবে, এটাকে 1000 দিয়ে ভাগ করলে কত হয় 0.032 এরকম আসবে। তো তুমি চিন্তা করবে হাই হাই পয়েন্ট আণবিক ভর থেকে বলবো যে মৌলটা নির্ধারণ করো, তাহলে 0.032 দেখে মনে করো আমি তো জীবনে কোনোদিন দেখিনি যে এটা কারোর আণবিক ভর। সর্বনিম্ন আণবিক ভর দেখছি কত, 1 হাইড্রোজেনের, তাহলে 0.032 এটা কোত্থেকে আসলো, এটা তোমার কাছে খুব অপরিচিত মনে হবে, তুমি কনফিউজড হয়ে যাবে। কিন্তু এটা আসছে মূলত কেজিতে, কারণ এটা মিটার পার সেকেন্ড। দেখো মিটার পার সেকেন্ড কখন আসে, যখন কেজিতে। এটাকে তুমি 1000 দিয়ে গুণ করো, তাহলে কত হবে 32 হবে, তখন তুমি বুঝতে পারবে অক্সিজেন। দেখো এইখানেই হচ্ছে যে তোমার ভুল হওয়ার জায়গাটা, এটা কিন্তু আমি ক্লিয়ার করে দিলাম। আর যদি সেন্টিমিটার পার সেকেন্ডে থাকে তখন সরাসরি 32 আসবে। তখন তুমি আর এর মান হচ্ছে তো সিজিএস এ বসাবে, এটা হচ্ছে সিজিএস এককে আর এর মান, তখন সরাসরি 32 আসবে। কারণ এটা যদি মিটার পার সেকেন্ডে থাকে, তোমার আর এর মান তখন এসআই তে বসাইতে হবে, কারণ এটা এসআই একক। তো আশা করি এটা তুমি বুঝতে পারছো যে তোমার কিভাবে মানে নোট বলতে যে মানে ভুল হওয়ার জায়গাটা কোথায়। সো এই C=√3RT/m, এটা তো ফিজিক্সেও এই ম্যাথস করছো, কিন্তু এই সূত্র কেমিস্ট্রিতে একটা সূত্র, ফিজিক্সে অন্য সূত্র আছে কিনা দেখো।
যে এই একটা সূত্র দিয়েই তোমার যত অঙ্ক আছে বইয়ে প্রত্যেকটা অঙ্কই কিন্তু তোমার করতে হবে, সো এটা মাথায় রাখবে। এখন আমরা করব হচ্ছে গতিশক্তির অঙ্ক। দেখো 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কি বলছে, 2 গ্রাম মিথেন গ্যাসের গতিশক্তি নির্ণয় করো। তাহলে আমি তোমাদের শিখাইছিলাম যে যে কোনো পরিমাণের জন্য গতিশক্তি কত, 3/2 nRT, এটা শিখাইছিলাম, মনে থাকার কথা। ঠিক আছে, তাহলে এইখানে এন হচ্ছে মোল সংখ্যা, মোল সংখ্যা এন ইকুয়াল টু কি W/m। তাহলে 2কে যদি আমরা এটা কত 12 আর 4 16 দিয়ে যদি ভাগ করি, হ্যাঁ এটা 12 আর 4 16, তাহলে যেটা আসবে সেটা হচ্ছে মোল সংখ্যা। এখানে আর এর মান আমরা এসআই এককে আর এর মান নিব, কেন, মোল ইনভার্স কেলভিন ইনভার্স। আর টি হচ্ছে 25 মানে 298 কেলভিন, 298 কেলভিন। তাহলে এখানে ইকের যে মানটা আসবে, ইকের যে মানটা আসবে সেটা আসবে জুল, গতিশক্তি জুল পার মোল, এইটাতে আসবে জুল পার মোলে আসবে। অনেক সময় মানে এসআই এককে আসবে আর কি, জুল, সিজিএস এককে এই জন্য নিব না, কারণ শক্তির এসআই এককেরটার সাথে আমরা বেশি পরিচিত জুল। তাহলে জুল পার মোলে আসবে। অনেক সময় বলতে পারে যে এটাকে কিলো জুলে বের করো, সিম্পল 1000 দিয়ে তুমি ভাগ করলে এটা কিলো জুলে বের হবে। তো আশা করি এটা বুঝতে পেরেছো যে যে কোনো পরিমাণ গ্যাস হলে সেটার এনটা হচ্ছে মেন, আর যদি 1 মোল হয় তাহলে এন এর মান 1 হয়ে যাবে, তাহলে শুধু 3/2 RT। আর যদি বলে একটা অণুর, তাহলে বুঝতে পারবে, যদি বলতো যে মিথেনের একটা অণুর, এটার একটা অণুর গতিশক্তি কত, তাহলে আমি কি করতাম 3/2 ওই যে RT/N অ্যাভোগাড্রো, 1 মোলের জন্য যা হবে এটা 1 হয়ে যাবে, আর 1 মোলে অ্যাভোগাড্রোর সংখ্যা কোনো থাকে, একটা অণুর জন্য কি অ্যাভোগাড্রোর সংখ্যা দিয়ে ভাগ দিব। তাহলে এই সূত্র দিয়ে আমি এইটারই একটা অণুর, তখন এই পরিমাণটা ফ্যাক্টর না 2 গ্রাম বা কত গ্রাম, এটা দিতেও না, একটা অণুর মানে হচ্ছে এই সূত্র অ্যাপ্লাই করব। আর যদি যে কোনো পরিমাণ থাকে তখন এই 3/2 nRT এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব। ঠিক আছে, আরেকটা সূত্র মাঝে মাঝে কাজে লাগতে পারে, এই সূত্রের অঙ্কটা বই থেকে দেখবে, আমরা 3/2 PV, কারণ আমরা কি জানি PV ইকুয়াল টু nRT। ঠিক আছে, অনেক সময় চাপ আর আয়তন থাকে, এটা থেকেও কিন্তু গতিশক্তি নির্ণয় করা যেতে পারে, 3/2 ইকে ইকুয়াল টু 3/2 পিভি। সো এই সূত্রের প্রয়োগও বইতে দেখতে পারো। সো তোমাদের জন্য মূল পরামর্শ হচ্ছে বই থেকে এই দুইটা সূত্রের যত অঙ্ক আছে, এই সূত্রের অঙ্ক হচ্ছে তোমার 3 মার্কসের জন্য আসে, এমসিকিউতে 1 মার্কসের জন্য যেমন আসে একটু ছোট টাইপের, আর একটু ক্রিটিক্যাল টাইপের অঙ্কগুলো তোমার আসে হচ্ছে 3 মার্কসের জন্য আসে। ঠিক আছে, সো এটা খুব গুরুত্বপূর্ণ যে তুমি এই অঙ্কগুলো অনেক বেশি করতে হবে তোমার। আচ্ছা, আরএমএস বেগের আরেকটা প্যাটার্নের অঙ্ক আসছে, আমি আরেকটা একটু করাই দিই, সেটা হচ্ছে ঘনত্ব। বলছে এসটিপিতে কোনো গ্যাসের ঘনত্ব দেয়া আছে, সেটা ডি ইকুয়াল টু দিছে 1.17 গ্রাম পার লিটার। বলছে আরএমএস বেগ কত যে কোনো গ্যাসের, আমরা জানি না আরএমএস বেগ, তাহলে ঘনত্ব থাকলে আরএমএস বেগ দেখো √3RT/m। তাহলে এই সূত্র জানি, তাহলে মেন হচ্ছে আর এর মান তো ধ্রুবক, টি ইকুয়াল টু এসটিপি, যেহেতু 0 ডিগ্রি মানে কত 273 কেলভিন আমরা জানলাম। আচ্ছা, এমটা হচ্ছে যে আমাদের জানা নাই, আর এর মান হচ্ছে যে আমরা এসআই এককে নিতে পারি, ওই যে বললাম যদি এম কে কেজিতে নিতে পারি তাহলে আর এর মান আমরা এসআই এককে নিব 8.314 জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স, তখন সি এর মান আসবে মিটার পার সেকেন্ড। আচ্ছা, এম আণবিক ভর, যদি এসটিপিতে দেয়া থাকে, দেখো ঘনত্ব থেকে আণবিক ভর নির্ণয় করা যায় ডি ইকুয়াল টু PM/RT। গতদিন কিন্তু আমি এই সূত্রটা বলছিলাম যে এখানে ঘনত্ব থেকে যদি সব মানগুলো থাকে তুমি এই যে এমটা বের করতে পারবা। আর যদি এসটিপি বা এসএটিপি থাকে, খুব সিম্পল, সেটা হচ্ছে যে এই যে ঘনত্ব থাকবে যদি গ্রাম পার লিটার এককে থাকে, তাহলে দেখো 1 লিটারের ভর হচ্ছে এত গ্রাম, গ্রাম পার লিটার মানে কি 1 লিটারের ভর হচ্ছে এত গ্রাম, এটাকে সোজা 22.4 দিয়ে যদি গুণ করো তাইলে এটাই হবে হচ্ছে আণবিক ভর। আর এটাকে 10⁻³ করলে এটা কেজিতে চলে আসবে, এখানে যে মানটা আসবে, হ্যাঁ এখানে যে মানটা আসবে এটাকে 10⁻³ করলে কেজিতে চলে আসবে, -3 বা 1000 দিয়ে ভাগ করলে। আচ্ছা, আর যদি এটা বলতো এসএটিপি, দেখো এসএটিপি বলা মানে হচ্ছে সেই ক্ষেত্রে তোমার এম আণবিক ভর হচ্ছে ওই ঘনত্বকে 1.17, এই ঘনত্বকে আমরা 24.78 দিয়ে গুণ করতাম, তাহলে এত গ্রাম হইতো, দেন কেজিতে নিতাম, এটা হচ্ছে যে আণবিক ভর হইতো। কিভাবে আমি একটু রিলেশনটা দেখাই, বলি, তুমি মনোযোগ দিয়ে শোনো। গ্রাম পার লিটার তার মানে কি 1 লিটারের ভর এত গ্রাম। আচ্ছা, আমরা জানি যে 1 মোল গ্যাসের ভর কি, 1 মোল গ্যাসের আয়তন, এসটিপিতে 1 মোল গ্যাসের আয়তন কত 22.4 লিটার। তাহলে আমরা 1 মোল গ্যাসের ভর আণবিক ভর, তাহলে আমরা বলতে পারি যে 22.4 লিটারের ভর আণবিক ভর, খুব সিম্পল। তাহলে 1 লিটার গ্যাসের যে ভর সেটাকে তাহলে 22.4 লিটারের ভর কত হবে গুণ করতে হবে, তাইলে আণবিক ভর গ্রামে চলে আসবে, দেন কেজিতে। আর আমরা এসএটিপিতে যেহেতু জানি, এর আগে কিন্তু আমি বলছি আগের ক্লাসে যে এসএটিপিতে 1 মোল গ্যাসের আয়তন 24.78 লিটার, সেক্ষেত্রে 24.78 দিয়ে গুণ করলে গ্রামে চলে আসবে। আর যদি অন্য কোনো চাপ দেয়া থাকে বা তাপমাত্রা থাকে, সেই ক্ষেত্রে আমরা এই সূত্র অ্যাপ্লাই করব। এসটিপি আর এসএটিপি হলে সোজা আর কি আমাদের জন্য, সেটা হলো যে আমরা ডিরেক্ট গুণ করে এক লাইনেই করতে পারবো, তা নাহলে আমার এই বড় সূত্র অ্যাপ্লাই করতে হবে, এই আর কি।
সো অনেক সময় দেখো আরএমএস বেগ বের করতে দিতে পারে যে এখানে তোমার সরাসরি আণবিক ভরের কোনো গাইডলাইন নাই, ঘনত্ব দেয়া আছে। তাহলে এটা খুব গুরুত্বপূর্ণ একটা টেকনিক। এখান থেকে বোর্ডে একাধিক প্রশ্ন আসছে যে ঘনত্ব থাকলে তুমি কিভাবে আণবিক ভর নির্ণয় করবে। এসটিপি থাকলে ডিরেক্ট এটা দিয়ে গুণ করে দিবা যদি গ্রাম পার লিটার এককে থাকে, আর এসটিপি থাকলে এটা, আর না হলে এইখানে চলে আসবে, এই সূত্রে চলে আসবে যদি অন্য তাপমাত্রা বা চাপে থাকে। তো এই হচ্ছে মোটামুটি, অলরেডি দেখো অনেক বড় হয়ে গেছে ক্লাসটা। তো এখান থেকে আমরা 2 প্যাটার্নের অঙ্ক করলাম, তাহলে এখান থেকে 3 মার্কস, বা আগেই বলছে যে এমসিকিউতে এই ধরনের অঙ্ক থাকে। তো সেটার জন্য তোমরা অবশ্যই অবশ্যই বেশি বেশি প্র্যাকটিস করবা। বই থেকে যত অনুশীলনী আছে 2টা বই থেকে তুমি সবই প্র্যাকটিস করবা। আশা করি তুমি পারবা, এবং খুব ছোট টাইপের অঙ্ক এবং ছোট সূত্রের অঙ্ক, কোনো সমস্যা হবে না। আর যদি সমস্যা হয় অবশ্যই আমাকে মেসেজ করবা। সো আজকে এই পর্যন্তই।